দেখুন, আমার ঠিক বেঠিক সমস্ত কিছুই আপনাকে ঘিরে। আমি যেই অবস্থাতেই থাকি না কেন, আমার সামনে আপনার গায়ে কেউ আঘাত করলে তার কিয়ামত রটিয়ে দেব আমি। যেমনটা আমি আগেও করেছি। আর আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নেই। আমার টেনশন তো শুধু আপনাকে নিয়ে। এই এই তুমি আগেও এমন করেছো, মানে বুঝলাম না। মানে হলো, কলেজের প্রথম দিনের কথা মনে করেন একটু? কলেজে যেদিন আমায় ছেলেরা র্যাগ দিচ্ছিল, তখন আপনার একটা ইশারায় সবাই আমাদেরকে র্যাগ দেওয়া বাদ দিয়ে রেখে চলে যায়। আর সেই দিন আপনার এই পার্সোনালিটি আমার ভালো লাগে, যে পার্সোনালিটির উপরে প্রথম দিনই আমি ক্রাশ খেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমায় র্যাগিং দেওয়া ছেলেদের মধ্যে থেকেই একজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে শিক্ষা দেবে বলে। কারণ আপনার জন্যেই নাকি তারা কলেজে কিছুই করতে পারে না, তাদের সেই প্ল্যান আমি কোনো না কোনোভাবে জেনে যাই। তাই আমি তাকে আজরাইলের হাতে সঁপে দিয়েছি। তাকে ওয়াশরুমের ভেতর মেরে তার লাশের ভয়ানক অবস্থা বানিয়ে দিয়েছি আমি, যাতে করে সবাই দেখে ভয় পায়। আর তারপর আপনি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তখন আয়নার ভেতর থেকে একটা ডেমনিক ফিগার আপনার সাথে কথা বলে, যেটা কিনা আমিই ছিলাম। আমি চেয়েছিলাম আপনাকে ভয় দেখিয়ে এইসব থেকে দূরে রাখতে, কিন্তু আপনি তো সেই বদ। সজোরে ঘুষি মেরে সেই আয়নাটাকেই ভেঙে চুরমার করে দিয়েছেন আপনি। তারপর তো আরো পাগল হয়ে যায় আপনার প্রতি। আর আমার সেই পাগলপন্থীটাই তো আজ পরিপূর্ণ ভালোবাসার রূপ নিয়েছে। আর আমার সেই পাগলপন্থীটাই আপনাকে আমার ঘনিষ্ঠ করেছে, আমাকে আপনার ঘনিষ্ঠ করেছে। সেখানে আমি আপনার জন্য পাগলামো করবো না তো কেন? অবনীর কথা শুনে ব্যাপকভাবে চমকে গেলাম। কারণ এই মেয়ে দেখি সাইকো টাইপের প্রেমিকা, যার কিনা সাইকোগিরির কোনো লিমিটেশনই নাই। এক কথায় বলা চলে সে উন্মাদ। সে আমার জন্য নিজেকেও শেষ করে দিতে পারে, এবং সে আমার জন্য একাধিক মানুষকে মেরেও তাদের উপরে টিকিট ধরিয়ে দিতে পারে। অবনীর এমন ভয়ানক মাপের ভালোবাসা দেখে পুরোপুরি চমকে উঠলাম। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, যেটা দেখে অবনী আবার বলে উঠল, দেখুন, আপনি সুস্থ স্বাভাবিকভাবে আমার কাছে থাকলেই আমি মোমের মতো হয়ে থাকবো। নইলে তো আপনার কিছু হলে বা আপনার কেউ কোনো ক্ষতি করতে চাইলে আমি হায়না হয়ে যাব। তখন মনে করেন হাজার খানিক প্রাণ নিলেও আমার ভেতরে অনুশোচনা কাজ করবে না। অবনীর কথা শুনে এবার আর চুপসে থাকতে পারলাম না। তাই তাকে বললাম, অবনী, তুমি একদম এমন কিছু করবে না। আমি তোমার আছি, তোমারই থাকবো। আর একটা কথা তুমি জেনে রাখো, তুমি আমায় নিয়ে যেমনটা মনে করছো তেমন কিন্তু কিছুই না। কারণ তোমার প্রিয় মানুষটারও কিন্তু নামটা কম না। তার সাথে পাঙ্গা নিতে এখন অনেক বড় বড় লোকেরা ভয় পায়। তাই আমার কেউ ক্ষতি করবে আশা করি এমনটা কখনোই হবে না। তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি নিজেকে সংযত করো, না হয় লোক সমানে তোমার আসল পরিচয় ছড়িয়ে যাবে। আমি তো বললাম যে আমি মোমের মতো হয়ে থাকবো, শুধুমাত্র আপনি সুস্থ স্বাভাবিক থাকলেই হবে। আল্লাহর রহমতে আমি সুস্থ স্বাভাবিক আছি, আর আগামীতেও সুস্থ স্বাভাবিক থাকবো ইনশাল্লাহ। তুমি খামোখায় এইসব চিন্তাভাবনা বাদ দাও তো। ঠিক আছে, যান, আমি আর এমনটা করবো না। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, এবার শুয়ে রেস্ট করো। আমি নিচে গিয়ে রাজ, মুজাহিদ এবং বাকি সবার সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা। তারপর অবনীকে রেখে নিচে চলে আসলাম সবার সাথে কথা বলার জন্য। সবার জন্য বসে বসে ড্রয়েডের লোকজনের বিরুদ্ধে পরামর্শ করতে লাগলাম, কারণ তাদের দমানো উচিত, না হয়তো শহরটাকে তারা সবাই মিলে নরক বানিয়ে দেবে। তার উপরে তারা অনেক কয়বার অবনীর উপরেও হামলা করেছে, অবনীকে তাদের সাথে বন্দি বানিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা পারেনি। তবে ড্রয়েডের লোকজন আগামীতে যে আবারও সে অবনীর উপর হামলা করবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই সবার সাথে বসে পরামর্শ করতে লাগলাম, কিন্তু পরামর্শ এক পর্যায়ে গিয়ে থেমে গেল। কারণ ড্রয়েডের লোকজনের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ বা কিছুই নেই। আমরা কেউই জানি না তাদের লোকেশন কোথায়। তবে যে একটা লোকেশন জানতাম, আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম। কিন্তু বেটারা সবাই মিলে তো গাট্টা গোস্তা গোল করে সেখান থেকে পালিয়েছে। তাই এখন আমাদের পরামর্শ করা যেই কথা, না করাও ঠিক একই কথা। পরামর্শ করা বাদ দিয়ে রেখে উপরে চলে এসেছি। উপরে আসতেই দেখি অবনী সাপের মতন মোড়ামুড়ি করছে বিছানার মধ্যে, যেটা দেখে দৌড়ে অবনীর কাছে গেলাম। অবনীর কাছে গিয়ে শুরুতে তাকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু সে আমার কথার কোনো জবাব না দিল, বরং তার ছটফটানের মাত্রাটা আরও প্রসার হলো। সে এবার হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করেছে, যেটা দেখে তাকে নাড়িয়ে জিজ্ঞেস করলাম, এই অবনী, কী হয়েছে তোমার? তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? তখনই সে খপ করে আমার হাত চেপে ধরে বলতে লাগলো, ড্রয়েডের লোকজন আমায় জোর করে তাদের সাথে নিয়ে যাচ্ছে, আপনি প্লিজ তাদের হাত থেকে বাঁচান আমায়।
আমি আপনাকে ছেড়ে তাদের সাথে যেতে চাই না। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ অবনী, তুমি কী সব অদ্ভুত ধরনের আচরণ করছো? আর তোমায় কে নিয়ে যাচ্ছে? তুমি তো আমার রুমেই শুয়ে আছো। হুম, আপনার রুমে শুয়ে আছি, কিন্তু আপনি ভালো করে একবার চারপাশে খেয়াল করুন। অবনীর কথা মতন চারপাশে নজর বুলাতেই আমার চোখ কপালে উঠে গেল, কারণ আমি নিজের রুম ছেড়ে অদ্ভুত একটা জায়গায় চলে এসেছি, যে জায়গার চারপাশ থেকে ড্রয়েডের লোকজন আমাকে ঘিরে ধরেছে। আর আমার থেকে কিছুটা দূরে অবনী আধমরার মতন মাটিতে পড়ে আছে, যেটা দেখে কিনা মুহূর্তের মাঝেই আমার হার্টবিট কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি শরীরে জোর দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো মতেই শ্বাস নিতে পারছি না। তখনই অদ্ভুতভাবে অবনী মাটি থেকে উঠে এসে আমার কানে কানে বলতে লাগলো, প্রিয়, আপনার কিছু হয়নি। আপনার হার্টবিট ঠিক আছে। আপনি খামোখাই ভয় পাচ্ছেন। আপনি এই ভয়কে নিজের ভেতর থেকে বের করে দিয়ে আমায় বাঁচিয়ে নিন। না হয় ড্রয়েডের লোকজন আমায় তাদের সাথে করে নিয়ে যাবে। অবনী, আমি কি করে তোমার ড্রয়েডের লোকজনের হাত থেকে বাঁচব? ড্রয়েডের লোকজন তো আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, তার উপরে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। নিজেকে আর ড্রয়েডের লোকজনকে ছাড়া তো কিছুই দেখতে পারছি না। প্রিয়, তারা আপনার শরীরে একটা পশমও বাঁকা করতে পারবে না, কারণ আমার রক্ষা কবচ আমি আপনার শরীরে বহু আগেই পরিয়ে দিয়েছি। আর এই ঘুটঘুটে অন্ধকার হওয়ার পেছনে একটা রহস্য আছে, যেটা আমি আপনাকে পরে বলবো। তবে আপনি মানুষ আকৃতির সব কিছুকেই দেখতে পাবেন, যার জন্য এই অন্ধকার আপনার কোনো সমস্যা করবে না। আচ্ছা ঠিক আছে, তারা না হয় আমার কিছু করতে পারবে না, কিন্তু আমি তোমায় কি করে তাদের হাত থেকে বাঁচাবো? আপনি বর্তমানে যে জায়গায় আছেন সেটা হচ্ছে আমার বাসা। আর এই বাসাতেই আমার ক্লোন আমি লুকিয়ে রেখেছিলাম। ড্রয়েডের লোকজন তাদের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমার বাসাটাকে নরকে পরিণত করে দিয়েছে। তার উপরে তারা আবার আমার সেই ক্লোনটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যার কারণে আমি আমার বেশি একটা শক্তি প্রয়োগ করতে পারছি না। তারা একবার যদি আমার সেই ক্লোনটাকে তাদের সাথে করে নিয়ে যায়, তাহলে আমার আসল দেহটাও আমার ক্লোনের সাথে সাথে সেখানে চলে যাবে। তারপর তারা আমার ক্লোন দিয়ে আমায় বন্দি করে ফেলবে। আপনি প্লিজ তাদের থেকে আমার ক্লোনটাকে উদ্ধার করুন। তাহলে আমায় তারা তাদের সাথে নিয়ে যেতে পারবে না, এবং আমি পুরোপুরি শক্তিও ফিরে পাবো আবার। অবনী আকাশকে তার ক্লোনের ব্যাপারে বলে। সে আবার গিয়ে আধমরার মতন মাটির উপরে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশ অবনীর এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ অবনীর শুরুতে আধমরার মতন মাটিতে পড়েছিল। পরবর্তীতে সে হুট করে মাটি থেকে উঠে এসে আকাশকে কয়েকটা কথা বলে। পরবর্তীতে আবারও গিয়ে আধমরার মতন মাটিতে গিয়ে শুয়ে পড়ে, যেটা দেখে আকাশের বেশ অদ্ভুত লাগে। কিন্তু সেই ব্যাপারে চিন্তাধারা করে বেশি একটা সময় নষ্ট করে না, কারণ তার অবনীকে বাঁচাতে হবে। ড্রয়েডের লোকজন অবনীর যে ক্লোনটাকে জব্দ করেছে সেটাকে তার ফিরিয়ে আনতে হবে। তাই সে দাঁড়িয়ে না থেকে ড্রয়েডের লোকজনদের দিকে নিচে এগোতে থাকে। আকাশের এগোনো দেখে ড্রয়েডের লোকজনদের থেকে একজন বলে ওঠে, তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তুই একে একে বহু কয়বার আমাদের কাছে বাধা দিয়েছিস। তোকে আজ আগুন দিয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেব। তারপর তোর প্রেমিকাকে সবাই মিলে উঠিয়ে নিয়ে গিয়ে বন্দি করে টর্চার করব। আকাশ তার কথা শুনেই বুঝে ফেলে এটা সেই মানুষ আকৃতির আগুনের গোলাটা। তাই আকাশও তাকে রিপ্লাই করে বলে, আগেও কয়েকবার আমার সাথে পাঙ্গা নিতে এসে নিজের অবস্থা 12টা বাজিয়েছিস। এবারও আশা করি ঠিক তেমনটাই হবে। আমিও দেখব তুই বা তোরা আমায় মেরে কি করে এখান থেকে অবনীর ক্লোন নিয়ে যাস। মানুষ আকৃতির আগুনের গোলাটা আকাশের কথা শুনে আকাশের দিকে হাতের সাহায্যে আগুন নিক্ষেপ করে, যার ফলে আকাশ বুদ্ধি করে আগের ন্যায় নিজের হাত সামনে এগিয়ে দেয়। কিন্তু আগুনের প্রেসার আগের বারের চাইতে অনেক বেশি হয়। আকাশের হাতের কিছুটা অংশ পুড়ে যায়, যেটা থেকে মানুষ আকৃতির সেই আগুনের গোলাটা আকাশকে বলে, প্রতিবারের ন্যায় এবারও হাতের সাহায্যে নিজেকে রক্ষা করবি ভেবেছিস তুই? তাহলে তোর ধারণাটা ভুল, কারণ আমরা সবাই আগের চাইতেও দ্বিগুণ শক্তিশালী হয়ে গেছি। কারণ আমাদের সবার উপরে আবারও এক্সপেরিমেন্ট করা হয়েছে, যাতে করে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আজ তো তুই শেষ। তারপর তোর প্রিয় অবিনীকে নিয়ে গিয়ে কুকুরের মতন পায়ের নিচে কুচলে মারবো। আর আমি ক্লিন্টন হব ড্রয়েডের ট্রেনিংকৃত সবার সিনিয়র। আগুনে পুড়ে যাওয়ার কারণে আকাশের হাত জ্বালাপড়া করতে আরম্ভ করে। কিন্তু মানুষ আকৃতির আগুনের গোলা, যার নাম কিনা সে নিজেই বলেছে ক্লিন্টন, সে অবনীকে নিয়ে এভাবে কথা বলায় আকাশের পায়ের রক্ত মাথায় উঠে যায়। তাই সে নিজের দেহ রক্ষা বাদ দিয়ে রেখে ক্লিন্টনের নিক্ষেপ করা আগুনকে ভেদ করে তার একদম কাছাকাছি চলে যায়।
তারপর আকাশ কোনো চিন্তা ভাবনা ছাড়া সজোরে একটা হুঙ্কার দিয়ে ক্লিন্টনের শরীরে লাথি মারে, যার ফলে ক্লিন্টন 4-5 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে, যেটা দেখে ড্রয়েডের লোকজন সবাই মিলে আকাশের দিকে তেড়ে ফুঁড়ে আসে। কিন্তু তারা আকাশের কাছাকাছি এসে কিছু একটা দেখে সবাই ভয় পেয়ে যায়, তাই তারা আকাশকে মারা বাদ দিয়ে পিছনের দিকে যেতে থাকে। অপরদিকে আকাশ হিংস্র হায়নার মতো হয়ে গেছে, কে তাকে মারতে আসছে, কে তাকে মারা বাদ দিয়ে রেখে দূরে ভাগছে, সেই দিকে তার কোনো খেয়াল নেই। তার একটাই চিন্তা ভাবনা, সে অবনীর ক্লোন হাসিল করেই ছাড়বে। এর জন্য যদি ড্রয়েডের লোকজন সবার সাথে তার একা লড়াই করতে হয় তাহলে সে সেটাও করবে, কিন্তু সে অবনীর ক্লোন হাসিল করেই ছাড়বে। আকাশ অবনীর ক্লোন উদ্ধার করার জন্য ড্রয়েডের লোকজনদের দিকে এগোতে থাকে, যেটা দেখে ভয়ে ড্রয়েডের একজন লোক নিজেই অবনীর ক্লোনকে এনে আকাশের হাতে সঁপে দেয়। তারপর সে আকাশকে বলে, আমরা চলে যাচ্ছি। এখন তুই আমাদের কিছু করতে পারবি না, কারণ এই ক্লোনটা যত সময় আমাদের কাছে ছিল তত সময় আমরা এই অন্ধকারের মধ্যে ফেসেছিলাম। কিন্তু ক্লোনটা তোর হাতে লাগার পর আমরা এখান থেকে চলে যাওয়ার পথ খুঁজে পেয়ে গেছি, তাই আমরা সবাই চলে যাচ্ছি। তবে আবার তোর সাথে দেখা হবে, কিন্তু পরের বার আর তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। পুরো ড্রয়েডবাসী এবং তাদের সাথে হয়তো এই সমস্ত কিছুর আসল মালিক ডেভিল রিপার থাকবে, যে কিনা পুরো ড্রয়েডবাসীর বস। তাই তুই সামনে কিছুটা সময় এই অদম্য শয়তানদের সাথে ভালো করে কাটিয়ে নে। অবনীকে অদম্য শয়তান বলায় আকাশের ক্ষিপ্ততা আরো বেড়ে যায়, কিন্তু সে এবার শরীর দিয়ে নয়, তার ক্ষিপ্ততাকে কথার মাধ্যমে প্রকাশ করে। তুই আর তোর পুরো ড্রয়েডবাসী আমার হাতে মরবি, সেটা জেনে রাখ। এবার আমার কোনো প্রিপারেশন ছিল না, কিন্তু আগামীবার আমার ফুল প্রিপারেশন থাকবে। তখন তোদের সব কয়টাকে উপরের টিকিট কেটে দেব। ঠিক আছে, সেটা সময় বলে দেবে। চললাম এবার শত্রুপক্ষ। তারপর ড্রয়েডের লোকজন সবাই চলে যায়, আর অপরদিকে আকাশ অবনীর ক্লোন নিয়ে এসে অবনীর পাশে রাখে। পরে সে হাত দিয়ে নাড়িয়ে অবনীকে ডাকতে থাকে। আকাশ অবনীকে ডাকার পরক্ষণেই আকাশ সেই অন্ধকারের জায়গা থেকে নিজের রুমে চলে আসছে, আর অবনী তাকে শোয়া থেকে উঠে হুট করে ঝাপটে জড়িয়ে ধরে চুমু খেতে আরম্ভ করে। অবনীর এমন আচরণে আকাশ কোনো ধরনের রিয়াকশন করে না, কারণ তার ভিতরে গম্ভীরতা এসে বিরাজ করেছে। তাই সে গম্ভীর ভাব নিয়ে অবনীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ অবনী, আসল কাহিনী কি একটু খুলে বলো তো। এই মহাশয়, আপনি গম্ভীর ভাবটা দূর করুন তো, আর আমায় মন ভরে চুমু খেতে দিন তো, তারপর আমি সব কিছু বলছি আপনাকে খুলে। অবনী, তুমি আমায় আজীবন চুমু খেতে পারবে, কিন্তু আমার এখন আগে এসব রহস্যময় ঘটনা সম্পর্কে জানা দরকার। আচ্ছা ঠিক আছে, বলছি। দেখুন, ড্রয়েডের লোকজন আমার ক্লোনকে জব্দ করে আমায় বন্দি বানাতে চায়, তাই তারা আমার ক্লোনের খোঁজ করতে করতে আমার বাসায় গিয়ে পৌঁছায়। কিন্তু আমার ক্লোন বুদ্ধি করে ঘরের সমস্ত আলোকে নিজের শক্তির মাধ্যমে নিভিয়ে দেয়, যাতে করে তাকে আর কেউ খুঁজে না পায়। আর পুরো বাড়িতে নিজের শক্তি দ্বারা একটা শিল্ড তৈরি করে, যেন কেউ আসলে সেখান থেকে আর বের হতে না পারে। কিন্তু ড্রয়েডের লোকজন তারপরেও তাকে খুঁজে বের করে ফেলে, আর আমার শক্তিকে তারা অনেকটুকুই কন্ট্রোলে নিয়ে নেয়। তবে আমার আমার ক্লোনের ট্র্যাপে পড়ে যায় তারা, যার ফলে তার আর সেখান থেকে বের হতে পারে না। আর এই সমস্ত ঘটনা আমি জানবার পর আপনাকে টেলিপোর্টের মাধ্যমে আমার ঘরে পাঠিয়ে দিয়েছি, যেন আপনি আমার ক্লোনকে তাদের হাত থেকে বাঁচাতে পারেন। আর ওই সময় ঘরটা ঘুটঘুটে অন্ধকার হওয়ার পরেও আপনি মানুষ আকৃতিগুলোকে দেখতে পেয়েছেন। তার কারণ হলো, আমি আপনাকে টেলিপোর্ট করে কোথাও নিয়ে গেলে কোনো কারণে যদি আপনি সেই জায়গার সব কিছু দেখতে না পান, যেমন আমার ক্লোন নিজের শক্তি দ্বারা সব কিছুকে অন্ধকার করে দিয়েছে, এমন হলে মানুষ আকৃতিগুলোকে অন্তত আপনি দেখতে পাবেন। ও আই সি, এবার বুঝে এসেছে। কিন্তু তারা আমার মাঝে কি এমন দেখেছে যেটার কারণে তারা ভয়ে আমার থেকে পিছিয়ে গেছে এবং নিজেই তোমার ক্লোনকে আমার হাতে সঁপে দিয়েছে? কারণ হচ্ছে, যাদের উপরে সুপার ন্যাচারাল এক্সপেরিমেন্ট করা হয় তাদের শিল্ডের উপর একটা ধাতু আছে, আর সেই ধাতুটাকে 3 বার ব্যবহার করা যায়। কোনো ড্রয়েডবাসী যখন চরম বিপদের সম্মুখীন হয়, তখন সেই ধাতুটাকে ব্যবহার করলে কেউ তার ধারে কাছে আসতে পারবে না, এবং তার সাথে কোনো বিপদও তাকে ছুঁতে পারবে না। তবে এই ধাতুটা জীবনে 3 বারই ব্যবহার করা যাবে। আপনাদেরকে যখন সবাই তেড়ে আসছিল, তখন আমি প্রথমবারের মতো সেই ধাতুটাকে ব্যবহার করি, যার ফলে ড্রয়েডবাসী আপনার কোনো ক্ষতি করতে পারেনি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। হুম। আচ্ছা শোনো, তোমার ক্লোন তো আমি রক্ষা করে এনেছি,
তুমি এবার এটাকে সামলে রাখো, আর চাইলে আমার বাসায় আসতে পারো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আশা করি। প্রিয়, আপনাকে টেলিপোর্ট করে নিয়ে আসার সময় অলরেডি আমার ক্লোনের সাথে আমি রুমে নিয়ে এসেছি আমার সাথে করে। যাক, ভালো করেছো। এবার ক্লোনটাকে ভালো করে সামলে রাখা দরকার। ঠিক বলেছেন, কারণ ডেভিল রিপার কখন লোক পাঠিয়ে আবার আমার ক্লোনের উপর হামলা করে ঠিক নেই তো। আচ্ছা, তুমি না তোমার বসকে চিনতে না? তাহলে এখন ডেভিল রিপারের কথা জানলে কি করে? আরে ওই সময় ক্লিনটন যখন ডেভিল রিপারের কথা আপনাকে বলেছে তখন আমি তার কথা শুনে নিয়েছি। এছাড়া তাকে আগে কখনো দেখিও নি, আর তার নামটাও আমি শুনিনি। তবে এটুকু বলতে পারি, ডেভিল রিপার যে হোক না কেন সে দুনিয়ার সবচেয়ে বড় কুখ্যাত ক্রিমিনাল। নইলে মানুষকে এভাবে শয়তানে পরিণত করতে পারতো না সে। অবনী, সে যত বড় শয়তান হোক, একবার খালি তার সাথে আমার পালা পড়ুক, বেটাকে কবর খুঁড়ে তার ভেতরে জলজান্ত দাফন করে দিব। না, পারবেন না আপনি ওই শয়তানের সাথে, কারণ যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শয়তানকে এক্সপেরিমেন্ট করে বানাতে পারে সে নিজের রক্ষার জন্য দুনিয়ার সব কিছু করতে পারে। অবনী, আমি ভয় পাবার মতন মানুষ না। হয় মরবো না হয় মারবো, কিন্তু ঘাবড়ে যাওয়ার মতন পাবলিক আমি না। তাই তুমি আমাকে ওর বরত্ব শুনিয়ে ভয় দেখিও না। আরে ধুর, আমি ভয় দেখাচ্ছি না আপনাকে। আচ্ছা, আপনি প্লিজ এখন এইসব কথোপকথন বন্ধ করুন আর আমার পাশে চুপচাপ বসুন তো। আমি কাউকে বলে পাশের রুম থেকে ডক্টর আনার ব্যবস্থা করছি, কারণ আপনার হাতের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। বাহ, নিজেই অসুস্থ আর সে কিনা আমায় নিয়ে তড়িঘড়ি করছে। এই একদম কথা বলবেন না, আমি যেটা বলেছি সেটাই করবেন আপনি। আচ্ছা ঠিক আছে। তারপর অবনী আমার ফোন নিয়ে মুজাহিদকে ফোন করে বলে ডক্টরকে সাথে নিয়ে আমাদের রুমে আসতে। মেয়ের বুদ্ধি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, কিন্তু তাকে কিছুই বললাম না। কিছুক্ষণ পর মুজাহিদ পাশের রুম থেকে ডক্টরকে সাথে করে নিয়ে আমাদের রুমে আসলো। ডক্টর এসে প্রথমে আমার হাত ভালো করে দেখে নিল, তারপর সে আমাদেরকে ওয়েট করতে বলে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর সে আবার তার রুম থেকে ফিরে আসলো হাতে মোটা একটা ইঞ্জেকশন নিয়ে। তার হাতের ইঞ্জেকশন দেখে ভাবলাম সেটা হয়তো সে আমার হাতে লাগাবে, কিন্তু সে আমার কাছে এসে হুট করেই পাগলের মতো ইঞ্জেকশনটা আমার গলায় পুশ করার প্রয়াস করলো, যেটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। কারণ ডক্টর হঠাৎ করে এমন পাগলামি শুরু করেছে কেন? ডক্টরের এমন আচরণ, আমি কোনো কিছু চিন্তা ভাবনা করার মতন শক্তি হারিয়ে ফেলেছি। অন্যদিকে ডক্টর ইঞ্জেকশনটা আমার গলায় লাগিয়েই দিবে, তার ঠিক আগ মুহূর্তে অবনী তার হাত দিয়ে ডক্টরের শরীরে সজোরে আঘাত করে, যার ফলে ডক্টর আমার সামনে থেকে ছিটকে গিয়ে দেয়ালের উপর আছড়ে পড়ে। অবনী তার শক্তির মাধ্যমে ডক্টরকে আমার থেকে কয়েক হাত দূরে দেয়ালের উপর নিয়ে আছড়ে ফেলেছে, যার ফলে ডক্টর ব্যথায় চেঁচাতে আরম্ভ করে। আমার থেকে কিছুটা দূরে মুজাহিদ দাঁড়িয়েছিল। সে ডক্টরের এমন আচরণ দেখে সোজা গিয়ে ডক্টরকে টেনে ফ্লোর থেকে উপরে উঠায়। তারপর তার গলা চেপে ধরে তাকে বলে, এই জানোয়ার, তুই কোন সাহসে ভাইয়ের উপর প্রাণ নেওয়ার হামলা করেছিস? তোর তো দেখছি সাহস কম না। তুই দাঁড়া, খালি একটু ওয়েট কর। তোকে আজকে সাপের মতো পিটিয়ে মারবো। আমি এক্ষুনি নিচ থেকে ছেলে পেলে খবর দিচ্ছি। মুজাহিদ প্রচণ্ড ক্ষেপে যায় ডক্টরের উপরে, তাই সে পকেটে থাকা ফোনটা বের করে নিচে ছেলেপেলেদের ফোন লাগাতে যায়। তখনই আকাশ তাকে বলে, এই মুজাহিদ, ছেলেবেলেদের পরে ফোন দে, তুই আগে ওর ঘাড় চেপে ধরে তাকে আমার সামনে আন। মুজাহিদ আকাশের কথা মতন ফোন করা বাদ দিয়ে রেখে ডক্টরের ঘাড় চেপে ধরে তাকে আকাশের কাছে নিয়ে যায়। ডক্টরকে আকাশের সামনে নিয়ে যেতে আকাশ তাকে বলে, কিরে হারামজাদা, তোর সাহস কি করে হয় রে আমার দিকে তেড়ে আসার? তোকে আমি 1 বছরের অগ্রিম টাকা দিয়ে রোগীকে ঠিক করার জন্য হায়ার করেছি, সেখানে তুই কিনা রোগী ঠিক করা বাদ দিয়ে উল্টো রোগীকে মারতে উঠে পড়ে লেগেছিস। কাহিনী কি তোর? তুই আসলে চাসটা কি? নাকি তুই আমার কোনো শত্রুপক্ষের লোক, যার কারণে তুই আমার প্রাণ নেয়ার জন্য হামলা করেছিস? না ভাই, আমি কোনো শত্রু পক্ষের লোক না, আর আমি কাউকে ইচ্ছাকৃত ক্ষতিও করতে চাই না। কিন্তু আপনার এই বাসায় আসার পর আমার মাথা খুলে গেছে। যেদিকেই তাকাই সবার হাতে আর কোমরে অস্ত্র। এইসব দেখতে দেখতে 2 দিনই আমার মাথা নড়বড়ে হয়ে গেছে। আমি এখান থেকে কয়েকবার চলে যেতেও চেয়েছি, কিন্তু আপনার লোক আমাকে জোর করে আটকে রেখেছে, যার কারণে আমি ক্ষিপ্ত হয়ে এমনটা করেছি। কি? তুই খালি এই সামান্য কারণে আমার উপরে হামলা করলি? জি ভাই, এছাড়া আমার কোনো ভিন্ন মতলব নেই। এই মুজাহিদ কামিনাটাকে অর্ধেক বছরের পারিশ্রমিক দিয়ে কিক মেরে ঘর থেকে বিদায় কর,
বেটাকে দিয়ে কাজের কাজ তেমন তো কিছুই হয়নি, বরং সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাই তাকে জলদি বিদায় কর, না হয় কখন কার উপরে হামলা করে বসে ঠিক নেই। ভাই, কমিনাটা যা করেছে তাতে তো সে মার ডিজার্ভ করে, কিন্তু আপনি খামোখা তাকে টাকা দিতে বলছেন কেন? থাক, বাদ দে। বাট এমনিতেই ঘরের পরিবেশ দেখে আধ পাগল হয়ে গেছে, পরে মার দিলে দেখা যাবে পুরোপুরি পাগল হয়ে জীবন কাটাতে হবে তার। ঠিক আছে ভাই, তাহলে বেটাকে টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি। তাই কর, আর অন্য কোনো ডক্টরকে ঠিক করে নিয়ে আয়। আচ্ছা ভাই। মুজাহিদ ডক্টরকে ঘাড় ছেড়ে দিয়ে নিচে নিয়ে গেল। তখনই অবনী আকাশকে বলে উঠল, দেখেছেন কত বড় শয়তান সেই ডক্টর। আমি না থাকলে তো আজ সে আপনার বড় সড় একটা ক্ষতি করে বসতো। হুম ধুর, এখন আপনার হাতে কি হবে? আপনার হাত তো পুড়ে গেছে। অবনী, তুমি খামোখা এসব নিয়ে টেনশন করো না, আমার হাত তেমন বেশি পড়েনি। আর তাছাড়া মুজাহিদ অন্য একজন ডক্টরকে ঠিক করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিন্তু এখন রুম থেকে কোথাও যাবেন না। ঠিক আছে, যাব না, তবে আগে তোমার ক্লোনটাকে সামনে রেখে আসি। ঠিক আছে। অবনীর ক্লোনটাকে রুমের এক কোণায় সামনে রেখে আবার খাটে এসে বসলাম। তারপর অবনীর সাথে রুমে বসে এটা সেটা নিয়ে কথাবার্তা বলতে লাগলাম। কথাবার্তার এক পর্যায়ে ড্রয়েডের লোকজনকে নিয়ে কথা উঠেছে, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা অবনী, ড্রয়েডের লোকজনের সাথে তুমি এতদিন ছিলে এবং 1 বছর যাবৎ তুমি তাদের থেকে ট্রেনিং করছো, তুমি কি তাদের বিষয়ে এমন কোনো কিছু জানো না যাতে করে আমি সমস্ত ড্রয়েডবাসীকে ধরতে পারি এবং সাথে তাদেরকে মেরে সমস্ত দাঙ্গা ফাসাদকে শেষ করতে পারি? না, আমি তো তাদের বিষয়ে আর বেশি কিছু জানি না। আমি যেটুকু জানতাম সেটুকু আমি আপনাকে বলে দিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা। কি কথা? আমি না প্রায় সময় একটা স্বপ্ন দেখি, যেটা আপনাকে বলিনি আমি। কি স্বপ্ন অবনী? একটা লোক বৃত্তের মতো গোলাকার একটা উজ্জ্বল আলোক রশ্মির সামনে দাঁড়িয়ে আছে, তবে তার চেহারা আমি কখনো দেখিনি, কারণ সে বৃত্তের মতো গোলাকার উজ্জ্বল রশ্মিটার দিকেই মুখ করে তাকিয়ে আছে। আর এই স্বপ্নটা আমি ঘুমালে প্রায়ই দেখি। আমার কেন জানি মনে হয় আমার এই স্বপ্নের পেছনে কোনো একটা রহস্য আছে। অবনীর স্বপ্ন স্বপ্নই হয়, সেটার বাস্তবিক কোনো রূপ থাকে না। আর থাকলেও আমি শিওর করে বলতে পারি যে তোমার এই স্বপ্নের কোনো মহত্ব বা রহস্য নেই। আমি যদি বলি আছে? অবনী, এটা সিনেম্যাটিক একটা স্বপ্ন, এটার বাস্তবিক রূপ থাকে কি করে? প্রিয়, আমরা মানুষ হয়েও না আমাদের মাঝে সুপারন্যাচারাল ক্ষমতা আছে, তাহলে এই স্বপ্নেরও কোনো ব্যাখ্যা নিশ্চয়ই আছে। আর এটা আমি নিশ্চিত এই জন্যেই বলতে পারি, কারণ এই জিনিসটা খালি আমার স্বপ্নেই নয়, আমি যখন সজাগ থাকি তখনও মাঝে মধ্যে এই জিনিসটা আমার সাথে ঘটে যায়। মানে কি অবনী? মানে হলো, এই ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখন হুট করে আমার চোখের সামনে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। জমজমাট পরিবেশটা পাল্টে গিয়ে আমি কেমন অদ্ভুতভাবে সেই স্বপ্নের জায়গাটায় চলে যাই, যেখানে বৃত্তের মতো গোলাকার উজ্জ্বল রশ্মিটা আছে। তারপর সেখানে পৌঁছানোর পর দেখি বৃত্তের মতো গোলাকার উজ্জ্বল রশ্মিটার সামনে সেই লোকটা ঠিক একইভাবে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, আর আমাকে উজ্জ্বল গোলাকার বৃত্তটা চুম্বকের মতো তার দিকে টানছে, যার কারণে আমি লোকটা আর গোলাকার বৃত্তটার দিকে এগিয়ে যাই। আর তখনই সেই লোকটা বৃত্তের মতো গোলাকার উজ্জ্বল রশ্মিটাকে হাত দিয়ে ছুঁয়ে দেয়, যার ফলে অনেক জোরালো একটা আলোর বিস্ফোরণ ঘটে। তারপর সেই লোকটা সহ সেই আলোর বৃত্তটাও গায়েব হয়ে যায়। আর আমিও আমার আগের জায়গায় ফিরে আসি। এবার আপনিই বলুন, এটা কি রহস্যজনক কিছু নয়? এই জিনিসটা শুধু স্বপ্নে হলে মানে মানা যেত, কিন্তু স্বপ্নের মতো করে সজাগ থাকা অবস্থায় বাস্তবে কি করে হয় বলুন তো? অবনী, হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে তোমার এই স্বপ্নের মধ্যে কোনো রহস্য আছে, কারণ একটা মানুষ কখনো একাধিকবার একটা জিনিস নিয়ে স্বপ্ন দেখে না। আর তাছাড়া অনেক সময় স্বপ্নই মানুষের রহস্য খোঁজার সূত্র বলে দেয়। তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তোমার স্বপ্নটা বাস্তবে এক্সিস্ট করছে, আর বৃত্তাকার রশ্মিটার সামনে যে লোকটা দাঁড়িয়ে থাকে সেই হয়তো ডেভিল রিপার, না হয়তো তার ড্রয়েডের লোকদের কোনো না কোনোভাবে জোরালো সম্পর্ক আছে। হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে। তবে ড্রয়েডে থাকা অবস্থায় আমাদের রাখওয়াল যে কিনা আমাদের ট্রেনিং করাতো এবং আমাদের ড্রয়েডের প্রতিনিধিও ছিল, সে একবার আমাদের সবাইকে বলেছে যে আমাদের সবাইকে এমন অদ্ভুত শক্তির অধিকারী বানিয়েছে, তার কাছ থেকে এমন একটা জিনিস আছে যেটা কিনা এই পৃথিবীর কোনো মানুষের কাছে নেই, এবং পৃথিবীর কোনো মানুষ সেটাকে জীবনে কোনোদিন দেখেও নি, যার দ্বারা সে এইসব কিছুর সূত্রপাত করেছে। আর আমাদের কাছে সুপারন্যাচারাল শক্তি এসেছে তার সেই জিনিসটার দ্বারাই। অবনী, এবার আমি ক্লিয়ার সমস্ত বিষয়ে। আর শোনো, সেই লোকটাই ডেভিল রিপার,
কারণ দেখো, প্রথমত তোমার সেই স্বপ্ন এবং কল্পনা, তারপরে ড্রয়েডের রাখোয়াল তার বসের যে উপমা দিয়েছে সেটাতে করে বোঝাই যাচ্ছে সে ডেভিল রিপার। না হয়তো তোমার সেই স্বপ্ন আর কল্পনা একাধিকবার কখনোই আসতো না। তোমায় ওই যে একটু আগে আমি বললাম স্বপ্ন মানুষের রহস্যের সূত্র খুঁজে দেয়, তোমার বেলাতেও ঠিক তেমনটাই হয়েছে। আমি শিওর তোমার সাথে সেই বৃত্তাকার উজ্জ্বল রশ্মিটার কোনো না কোনো সম্পর্ক আছে, তাই সেই জিনিসটা তোমার স্বপ্নে এবং কল্পনায় বারবার আসছে। হতে পারে, কারণ আমিও শুনেছি মানুষ যখন কোনো কিছু নিয়ে অতিরিক্ত শকড হয় বা তার সাথে বিস্ময়কর কিছু ঘটে, তখন সেই জিনিসটাকে তার মেমোরি জোরালোভাবে ক্যাপচার করে নেয়। আমার বেলাতেও হয়তো এমনটাই হয়েছে। অবনী, তোমার বেলাতে কি হয়েছে সঠিক বলতে পারছি না, কারণ তোমার এই জিনিসের দুটো দিক দেখতে পাচ্ছি। এক, হয়তো তোমার সাথে যা ঘটছে সব কিছুই বাস্তব, নতুবা দ্বিতীয়ত সব কিছুই তোমার একটা ভ্রম, মানে হলো সব কিছুই তুমি কল্পনা করেছো। তবে এই দুটো দিকের গন্তব্য কিন্তু একটাই, চাই সব কিছু তোমার কল্পনা না হয় বাস্তব, কিন্তু সত্যিকার অর্থে সেই বৃত্তাকার উজ্জ্বল রোশনি এবং লোকটা বাস্তবে এক্সিস্ট করে। আর আমি তোমার এই সূত্রপাত ধরে এগিয়ে যাব এসবের শেষ প্রান্তে, তারপর পুরো ড্রয়েডবাসীকে পায়ের নিচে কোরাল মারব। কিন্তু একটা জিনিস আমি বুঝে উঠতে পারছি না যে আমি কোনো স্থান থেকে তাদের খোঁজা শুরু করব। আমার মতে আপনি আবার ড্রয়েডে গেলে তাদের খোঁজ পাবেন। অবনী, তারা তো সেদিন আমার চোখের সামনে সব কিছু নিয়ে অদৃশ্য হয়ে গেছে, সেখানে গিয়ে তাদের কি করে পাবো? গায়েব হলেও তারা আবার এসে সেই জায়গায় আড্ডা বসাবে। আর তারা সেদিন গায়েব হয়নি, তারা সেদিন টেলিপোর্ট হয়ে নিজেদের আইডেন্টিটিকে মুছে দিয়েছে, যাতে করে আপনার মনে হয় যে তারা সবাই পালিয়ে গিয়েছে। মানে হলো তারা বোকা বানিয়েছে আপনাকে, আর আপনিও বোকা হয়ে সেখান থেকে ফিরে এসেছেন। আমি লিখিত দিতে পারি যে আপনি আবার ড্রয়েডে গেলে তাদেরকে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমি আবার লোকজন নিয়ে সেখানে যাব, আর এবার লোকজন আরও বাড়িয়ে নিয়ে যাব, তারপর ভেড়াদেরকে ধরে ধরে জবাই করব। প্রিয়, আপনাকে 1000বার বারণ করলেও আপনি আমার বারণ শুনবেন না, সেটা আমি আগে জেনে গিয়েছি, তাই আপনাকে আর আটকাচ্ছি না আমি। নইলে হয়তো আমার স্বপ্নের কথা আমি আপনাকে আরও বহু আগেই বলে দিতাম, কিন্তু শেষমেশ আপনার জেদ দেখে এই বিষয়টাকে আর লুকিয়ে রাখতে পারলাম না আমি। দেখুন, আপনি যা করার করেন, কিন্তু আমি আপনার সঙ্গেই থাকবো। না অবনী, তোমার জীবন বিপদের মুখে ফেলতে পারবো না। তুমি এমনিতেই সেই নরক থেকে পালিয়ে এসেছো, তোমায় আমি সেখানে নিয়ে যাওয়ার পর যদি তাদের হাতে তুমি কোনো না কোনো ভাবো পাকড়াও হও, তাহলে আমার সাথে সাথে তুমিও শেষ। আমার রাগ উঠাবেন না প্লিজ, আমি যেতে চেয়েছি, ব্যাস আমার সঙ্গে করে নিয়ে যাবেন আপনি। অবনী, আমি তোমার এই কথা রাখতে পারবো না, এটাই আমাদের ফাইনাল কথা, কারণ সেখানে যাওয়ার পর কোনো বিপদ হলে আমাদের সাথে সাথে তুমিও ফেঁসে যাবে। এই বদলুক, তোকে একবার আমি যেটা বলেছি সেটাই হবে, আর তুই সেখানে গিয়ে নিজের বিপদ ডেকে আনবি, আর আমি এখানে বসে বসে কলা চুষবো? হ্যাঁ, শুনে রাখ, তা কখনো হবে না। বিপদ আসলে একসাথে দুজনের উপরই আসবে, মরলে একসাথে দুজনই মরবো, আর বাঁচলেও দুজন একসাথেই বাঁচবো। মোট কথা, তুই আমাকে রেখে সেখানে একা যেতে পারবি না, ব্যাস। কারণ তোকে ছাড়া আমার এই জীবনে কোনো দাম নেই। না হয়তো শহরের এত অনিষ্ট করেছে তারা আমার জন্যে, আমি বহু আগেই নিজেকে তাদের হাতে সঁপে দিতাম, নইলে হয়তো নিজেই তাদের কাছে চলে যেতাম আমি। কিন্তু তোকে পেয়ে আমি বেঁচে থাকার উৎস খুঁজে পেয়েছি, তাই মরলে দুজন একসাথেই মরবো, আর বাঁচলেও একসাথেই। তাই আমার কথাটাই ফাইনাল, আমি যাচ্ছি তোর সাথে, মানে যাচ্ছি, ব্যাস। অবনীর জেদ দেখে মাথায় রাগ উঠে গেল, কিন্তু তৎক্ষণাৎ কিছু একটা চিন্তা করে মাথা ঠান্ডা করে ফেললাম। কারণ আমি যেমন মেয়েটাকে সুরক্ষা রাখতে চাচ্ছি যাতে করে তার কোনো বিপদ না হয়, তেমনভাবে মেয়েটাও হয়তো আমাকে সুরক্ষিত রাখার জন্য আমার সাথে সাথে যেতে চাচ্ছে। তাই রাগকে দমিয়ে রেখে অবনীকে বললাম, ঠিক আছে, তুমি আমাদের সাথে যেও, তবে আগে সময় হোক আর তুমিও পুরোপুরি সুস্থ হও। বদলোক, নিজের কারণেই আমার মুখে তুই তো করে শুনেছেন। একটু আগে হ্যাঁ বলে কি হতো? হ্যাঁ, আর আমি তো বলিনি যে আমি এখন যাব। কারণ একটু আগে আমার মাথায় আসেনি যে তুমি আমার সুরক্ষার জন্য আমাকে কখনো একা ছাড়বে না। ঠিক ধরেছেন। আপনি আমার ভালো মন্দ নিয়ে ভাবতে পারলে আপনাকে ওই নরকে আমি একা কি করে যেতে দিই বলেন তো? অবনীর কথা শুনে ইমোশনাল হয়েছে। মেয়েটা আমাকে এত বেশি ভালোবাসে যা কখনো কল্পনাও করতে পারিনি। অবনীর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ অবনীকে নিজের কাছে টেনে নিলাম। অবশ্য সে এত সময় আমার কাছাকাছি ছিল, কিন্তু সে কাছে থাকা আর এখনের মাঝে বেশ আকাশ পাতাল তফাৎ। এত সময় সে আমার গা ঘেঁষে বসেছিল, আর এখন আমি তাকে নিজের কাছে টেনে নেওয়ার পাশাপাশি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। অবনী আমার এইরূপ আচরণ দেখে পাল্টা আর কোনো প্রশ্ন করলো না, সে চুপচাপ আমার শরীরের উষ্ণতা নিতে লাগলো। তখনই দরজার বাইরে থেকে মুজাহিদ অনুমতি চাইল রুমে প্রবেশ করার। আমি অবনীকে ছেড়ে দিয়ে মুজাহিদকে ভেতরে আসতে বললাম।
মুজাহিদ অন্য একজন ডক্টরকে হায়ার করে এনেছে। মুজাহিদের আনা ডক্টর শুরুতে আমার হাত ওয়াশ করে তারপর সেটাতে মলম লাগিয়ে দিল। পরবর্তীতে পুড়ে যাওয়া সমস্ত স্থান জুড়ে পট্টি লাগিয়ে দিল। এখন কিছুটা বেটার ফিল করছি। দেখতে দেখতে এভাবেই 2 থেকে 3 দিন কেটে গেল। আমি এখন পুরোপুরি সুস্থ। অবনীও প্রায় সুস্থ হয়ে এসেছে। অবনী আমি সবাই মিলে নিচে সোফায় বসে কথাবার্তা বলছি। অবনী সবাইকে ড্রয়েডের বিষয়ে বিস্তারিত বলছে, কারণ সে সেখানে ছিল। এমন সময় অবনীর ক্লোনটা আমাদের রুম থেকে আপনি নিচে এসে সবার দিকে এক জাতীয় ধারালো রিং ছুটতে লাগলো, যার ফলে সেই রিংয়ের আঘাতে ছেলে পেলে অনেকেরই হাত পা কেটে গেছে। অবনীর ক্লোনের এইরূপ আচরণ দেখে অবনী তার ক্লোনকে সামলানোর জন্য তার দিকে এগিয়ে গেল। অবনী ক্লোনের সামনে যেতেই হুট করে রুমের মাঝে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটল, যার ফলে পুরো রুমের নকশা সহ পাল্টে গেছে। রুমের অবস্থা দেখে কোনো দিক থেকে মনে হচ্ছে না যে এটা আমার বাসস্থান। মনে হচ্ছে যেন এটা কোনো ভয়ানক যুদ্ধের ময়দান। রুমের মধ্যে যারা ছিল সবাই চোখে মুখে হাত দিয়ে উপরের ফ্লোরে গড়াগড়ি খেতে আরম্ভ করেছে, যেটা দেখে আমার বুকের ভেতরের ধুকপুকানি শুরু হয়ে গেছে। তবে আমার শরীরে কোনো ধরনের চোট আসেনি, কারণ অবনীর রক্ষা কবচটা যে সে আমার শরীরে পরিধান করিয়ে দিয়েছে। তবে আমার কিছু না হলে বাকিদের অবস্থা দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে দলা পেকে যাচ্ছে। তার এই চিকিৎসা টুলস এভাবে কাজে দিল। তখনই অবনী আমায় বলে উঠল, প্রিয়, আপনি ওদের সবাইকে সামলান। তবে আশা করি এই বিস্ফোরণে কারো তেমন কোনো ক্ষতি হবে না, কারণ এই আলোর বিস্ফোরণে সাময়িকের জন্য মানুষ ব্লাইন্ড হয়ে যায়, এছাড়া আর কোনো ক্ষতিই হয় না। তাই আপনি সবাইকে সামলান, আর আমি আমার ক্লোনকে অন্য কোথাও নিয়ে গিয়ে নষ্ট করে দিয়ে আসছি। অবনীর কথা শুনে আরও শকড হয়ে গেলাম, কারণ সে তার ক্লোনকে অন্য কোথাও নিয়ে গিয়ে নষ্ট করতে যাচ্ছে। তাই তাকে জিজ্ঞেস করলাম, এই অবনী, তুমি তোমার ক্লোনকে নষ্ট করবে মানে কি? মানে হলো আমার এই ক্লোন এখন পুরোপুরি আমার হাতে নেই। ড্রয়ারের লোকজন হয়তো আমার এই ক্লোনের অ্যাক্সেস নিয়ে তাকে নিজেদের দখলে করে রেখেছে, আর এই জন্যই আমার ক্লোন হুট করে নিচে এসে এভাবে পাগলামো করেছে। তুমি ক্লোনের অ্যাক্সেস কোনোভাবে তাদের থেকে ছিনিয়ে নেওয়ার ট্রাই করো, না হয় অন্য কোনো উপায়ে ক্লোনকে ঠিক করো। তারা তোমার ক্লোনের অ্যাক্সেস নিয়ে নিয়েছে, তার জন্য তো এটাকে নষ্ট করে দেওয়ার কোনো কারণ দেখছি না। এটাকে চেষ্টা করলে তো ঠিকও করা যেতে পারে। আর তাছাড়া এই ক্লোন তো তোমার সাথে কানেক্টেড, ক্লোনকে নষ্ট করলে তোমারও তো ক্ষতি হতে পারে। না প্রিয়, এই ক্লোনের অ্যাক্সেস নেওয়া আর কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে বড় কেউ লেগেছে। আর তাছাড়া ক্লোন নষ্ট করলে আমার কিছুই হবে না, কারণ ক্লোনকে আমি আমার ক্ষতি হয় এমন করে নষ্ট করব না। আমি সেটাকে নষ্ট করলে আমার নিয়মেই নষ্ট করব, যেন আমার কোনো ক্ষতি না হয়। আর তাছাড়া এই ক্লোনকে নষ্ট না করে নিজের কন্ট্রোলে নেওয়ার প্রয়াস করলে না বিপদটা নিজেরই হবে, কারণ এই ক্লোন আমার তৈরি না। আমি ক্লোন ড্রয়েডের ক্লোন স্পেশালিস্টরা বানিয়েছে আমার। তারা চাইলে যে কোনো সময় এই ক্লোনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে, তাই এটাকে নষ্ট করে দেওয়া ফরজ এখন আমার জন্যে। ঠিক আছে, তাহলে নষ্ট করে দাও ওকে। ওকে আমি টেলিপোর্টের সাহায্যে অন্য কোথাও নিয়ে গিয়ে নষ্ট করছি, নইলে এখানে করলে আবার একটা বিস্ফোরণ ঘটবে। আর আপনি সবাইকে এত সময়ের মাঝে সামলে নিন প্লিজ। আচ্ছা। অবনী তার ক্লোনকে নিয়ে টেলিপোর্টের সাহায্যে অদৃশ্য হয়ে গেছে, আর আমি সবাইকে এক এক করে সামলে নিলাম। সবাই আমার কথা মতন চুপচাপ শান্ত হয়ে বসে আছে, কিন্তু তারা এখনও কেউ কিছু দেখতে পাচ্ছে না। তবে কিছুক্ষণ যেতেই অবনীর কথা মতন সবার চোখের জ্যোতি ফিরে এলো। সবাই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, কারণ অনেকটা সময় পর তারা এই দাঙ্গাল থেকে মুক্তি পেয়েছে। এছাড়া যাদের শরীরে আঘাত লেগেছে অবনীর ক্লোনের ছুঁড়ে মারা রিং দ্বারা, তারা ব্যথায় কোকাচ্ছে। তাই মুজাহিদকে বললাম তার সেই ডক্টরকে আবারও নিয়ে আসতে। তখনই সে আমায় বলল, ভাই নিয়ে আসতে হবে না, কারণ সে আমার ফ্যামিলি ডক্টর, তাকে ফোন করলেই সে চলে আসবে। ঠিক আছে, তাহলে ফোন করে আসতে বল। আর তুই নিজের হাতেরও একটু খেয়াল রাখ, কারণ রিংয়ের আঘাতে তোর হাতও অনেকখানি কেটে গেছে। আমাকে নিয়ে আমার কোনো টেনশন নেই, আমার টেনশন বাকিদেরকে নিয়ে। আচ্ছা, তাও নিজের খেয়াল রাখায় কমতি রাখিস না। আচ্ছা ভাই। মুজাহিদ আমার কথা মতন ডক্টরকে ফোন করে আসতে বলল। কিছু সময়ের মাঝে ডক্টর চলে এসেছে। ডক্টর এসে যাদের হাতে আঘাত লেগেছে তাদের সবাইকে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করা শেষ হতেই মুজাহিদকে বললাম তাকে খুশি করতে আর গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। মুজাহিদ তাই করলো। ডাক্তারকে ফিস দিয়ে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আবারও ঘরে ফিরে আসলো। মুজাহিদ ঘরে ফিরে আসতে আসতে অবনীও এসে হাজির হয়েছে। অবনী হাজির হয়ে আমাকে বলল, আপনি কবে ড্রয়েডের মিশনে যাবেন? ভেবেছিলাম তো আমি সুস্থ হলে যাব,
কিন্তু এখন তো তোমার ক্লোন সবার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে, তাই আরও কিছুদিন সময় লাগবে। না, আপনি আর কোনো সময় নেবেন না, কারণ ড্রয়েডের লোকজন অনেক বেড়েছে, তাদের পাখনা কাটতে হবে। অবশ্য জানি আমি মুখে বললেই সেটা হয়ে যাবে না, কারণ তারা অনেক শক্তিশালী। তবে আপনি যেহেতু তাদের বিরুদ্ধে লড়াই করবেনই, তাহলে আজকেই মিশনে যাওয়া উচিত। অবনি, আজকে কি করে? তুমি সবার অবস্থা দেখেছো? আর তাছাড়া সেখানে যেতে তো অনেক সময় লাগে, বললেই তো এই অবেলায় সেখানে চলে যেতে পারবো না। তাহলে আগামীকাল চলুন, আর বাকিটা আমি দেখে নিব। কিন্তু সেই ড্রয়েডের লোকজনকে আপনার শেষ করতে হবে, তাদের সব কটাকে মেরে বালি চাপা দিতে হবে। ঠিক আছে, আমিও ভেবেছিলাম জলদি সেখানে যাব, কিন্তু শরীর খারাপের জন্যই 2-1 দিন অপেক্ষা করলাম, আর তাতে আমাদের যাওয়ার কাজ আরও পিছিয়ে গেছে। তবে আমরা থেমে থাকবো না, আগামীকালই সেখানে যাব। হুম, কারণ আপনি যত দেরি করবেন তত সমস্যা বাড়বে। হ্যাঁ মুজাহিদ, তোরা সবাই প্রিপারেশন নে, আমরা সবাই মিলে আগামীকাল ড্রয়েডে যাব। আচ্ছা, আমি হেলিকপ্টার ঠিক করা থেকে শুরু করে সমস্ত ছেলেপেলেদের জানিয়ে দেব। মুজাহিদের কথার পর অবনী বলে উঠল, আচ্ছা, যা যা করার আপনারা করেন, তবে আমি একটা পারফেক্ট প্ল্যান বলতে পারি আপনাদেরকে, যাতে করে আপনাদের কাজ আরও সহজ হয়ে যায়। আর তাছাড়া প্ল্যান করেই সব করতে হবে, নইলে হয়তো ড্রয়েডের কাউকেই আপনারা কিছুই করতে পারবেন না। অবনীর কথা শুনে আকাশ অবনীকে জিজ্ঞাসা করলো, কি প্ল্যান অবনি? আমি পুরো ড্রয়েডকে টেলিপোর্টের মাধ্যমে তাদের নিজ স্থান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসব। আপনারা সবাই 2 দলে বিভক্ত হয়ে একদল তাদের ড্রয়েডকে ভেঙে চুরমার করে দিবেন, আর আরেক দল আমার সাথে থেকে ড্রয়েডের লোকজনকে মারতে সহায়তা করবেন। আর প্রিয়, আপনি সবকিছু থেকে নিজেকে একটু সামলে রাখবেন, সম্ভব হলে সবকিছু থেকে দূরত্ব বজায় রাখবেন আপনি। অবনি, আমাকে তুমি কেন যে এতটা আগলে রাখতে চাও আমি বুঝি না। এই আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? হ্যাঁ, না, আপনি বাচ্চা না, কিন্তু আমি চাই আপনার কোনো ক্ষতি না হোক। এই আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? অবনি, আমার চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো, কারণ আমি নিজেকে সামলে রাখতে জানি, আর তার উপরে আমি একজন মাইন্ড গেমারও বলতে পারো। দেখো, তোমার প্ল্যানটা ঠিক আছে, কিন্তু তাতে আমাদের 2 দলে বিভক্ত হতে হবে না। আমি বলছি কিভাবে কি করবে। প্রথমত, আমরা সবাই তোমার সাথে থাকব, আর 2 জন মানুষ জায়গা মতন থাকবে। তুমি ড্রয়েডকে টেলিপোর্ট করে নিয়ে যেতে না যেতেই দেখবে তারা ড্রয়েডের নকশা সহ পাল্টে ফেলেছে। কিভাবে নকশা পাল্টাবে তারা? অবনি, আমার কাছে এমন 2 জন মানুষ আছে, তারা শহরের উঁচু উঁচু ইমারত বা যে সকল বড় বড় বিল্ডিং আছে সেসবকে লেন মাইনের দ্বারা মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। বাহ, তাহলে তো ঠিক আছে। শোনেন, আপনারা একটা লোকেশন ঠিক করুন, আমি পুরো ড্রয়েডকে টেলিপোর্টের সাহায্যে উঠিয়ে সেখানে নিয়ে আসব। আর আপনার লোক আগে থেকেই সেখানে মাইন পুঁতে রাখবে, তাতে করে ড্রয়েড মুহূর্তের মাঝেই খতম হয়ে যাবে, আর আমরা এদিকে সবাই মিলে ড্রয়েডের লোকজনকে ধরবো। অবনি, এমনটাই করব। তবে লোকেশন আমি নয়, তুমি ঠিক করো, কারণ তুমি ড্রয়েডের জঙ্গল সম্পর্কে ভালো বলতে পারবে। আচ্ছা, তাহলে আমিই বলছি, ড্রয়েড থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আপনি আপনার লোক পাঠিয়ে রাখবেন, আর আমরা ড্রয়েডের লোকজনকে শেষ করে তারপর পুরো ড্রয়েডকে শেষ করব। আচ্ছা ঠিক আছে, এখন চলো, ঘুমোতে যাবে, রাত হয়ে এসেছে। আসুন, তোরা সবাই ঘুমিয়ে পড়, কারণ সকাল সকাল উঠতে হবে। আকাশের কথায় সবাই ঘুমোতে চলে যায়। আকাশ ও অবনীকে নিয়ে রুমে চলে আসে। তারা 2 জন একই সাথে থাকে, তবে যদিও তাদের বিয়ে হয়নি, কিন্তু তারা এখন থেকে বেড শেয়ার করে ঘুমোয়। এই বিষয় নিয়ে আপনারা আবার কিছু মনে করবেন না যেন, কারণ তারা একসাথে ঘুমোলেও মাঝে বালিশ দিয়ে রাখে। অবশ্য মাঝে বালিশ থাকুক আর যাই থাকুক, চাহিদা এত সব কিছু মানে না। এই নিয়ে একটা প্রবাদও আছে, যে কুকুর চিনে না মানুষের পাত, ইস্ক চিনে না জাত কুজাত। তবে একটা কথা কি, সব কিছুই কিন্তু আপনার নিজের মধ্যে। আপনি নিজেকে কতটুকু সংযত রাখতে পারবেন সেটা একান্তই আপনার উপরে নির্ভর করবে। বাকি সবার কথা তো বলতে পারবো না, তবে আকাশ এই বিষয় নিয়ে প্রচণ্ড সেন্সিটিভ, সে এসবের ধারের কাছেও নেই। অবনীকে মাঝে সাঝে যে বুকে টেনে নেয়, যেমনটা বাকি প্রেমিক পুরুষরাও করে, সেই বুকে টেনে নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু রাতের বেলায় সেটাও সে করে না, কারণ শয়তান মানুষকে সঠিক পথ দেখিয়ে 70,000 ভাবে ধোঁকা দিতে পারে। সেখানে অসৎ পন্থার তো অভাব নেই, তাই সে নিজের সুরক্ষার জন্য মাঝে বালিশ দিয়ে রেখে ঘুমায়। অন্যদিকে অবনী চায় আকাশের কাছে যেতে, কিন্তু সে আকাশের সংযত হওয়া দেখে নিজেকেও গুটিয়ে রাখে।
রাতের বেলায় দুজন দুজনের মতো শুয়ে আছে। দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে। সকাল হতেই সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিশনের জন্য তৈরি হয়ে যায়। আকাশ সে দুজনকে রাতেই ফোন করে জানিয়ে দিয়েছে যে সে ঘুম থেকে ওঠার আগে যেন তারা বাংলোয় চলে আসে।